নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। রাত পোহালেই যেমন পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা আসনের উপনির্বাচন, তেমনি গোটা দেশের 48টা বিধানসভা আসনে উপনির্বাচন। কিন্তু আমরা নেশন টাইমে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের পুরোপুরি বিধানসভা নির্বাচন। একই সঙ্গে দুটো রাজ্যের, যদিও মহারাষ্ট্রের নির্বাচন আগামীকাল নয়, আগামীকাল 13ই নভেম্বর ঝাড়খণ্ডের মোট যে আসন 81টা আসন তা দু দফায় হচ্ছে, কারণ ঝাড়খণ্ড মাওবাদী উপদ্রুত রাজ্য এবং সেখানে মহারাষ্ট্রে যদিও সমস্ত বিধানসভা আসনের ভোটই এক দফাতে আগামী 20 নভেম্বর হবে, কিন্তু ঝাড়খণ্ডে দু দফায় ভোট। আগামীকাল ঝাড়খণ্ডের 81টা আসনের মধ্যে মোট 43টা আসনে ভোট ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে, এবং সরাসরি যেখানে একদিকে এনডিএ শিবির অর্থাৎ বিজেপি এবং তার সঙ্গে সহযোগী দল বাবুলাল মারান্ডির দল এনডিএ শিবিরের, অন্যদিকে ইন্ডিয়া জোট অর্থাৎ প্রধান যে পার্টি আঞ্চলিক দল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন তার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তার সঙ্গে জোট কংগ্রেসের, তার সঙ্গে জোট আরজেডির, তার সঙ্গে জোট বামেদের, সব মিলিয়ে বিরোধী ইন্ডিয়া শিবির, একদিকে এনডিএ শিবির অন্যদিকে ইন্ডিয়া শিবির। এই নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব নেশন টাইমে, ঝাড়খণ্ডের বিধানসভার প্রথম দফার নির্বাচন নিয়ে। এবং আরেকদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে কেরালায় লোকসভা আসনের উপনির্বাচন। কোন লোকসভা আসন? ওয়েনাড। কেন উপনির্বাচন? কারণ ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী তিনি এবার রায়বেরেলি থেকেও জেতার ফলে ওয়েনাড আসনটি ছেড়ে দিয়েছেন। আর তার থেকেও বড় কথা, সেই আসনে লড়াই করছেন রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম সরাসরি সংসদীয় রাজনীতিতে বা রাজনীতির ভোটের রাজনীতির ময়দানে, নির্বাচনী রাজনীতিতে আরও বলা ভালো, কারণ প্রিয়াঙ্কা গান্ধী 2019 সালে যখন সরাসরি সংগঠনের দায়িত্বে আসেন, প্রথমেই দায়িত্বে এসে তিনি এআইসিসির জেনারেল সেক্রেটারি হন, সংগঠনে তিনি আসেন এবং তাকে উত্তরপ্রদেশের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী গোটা উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন এবং তখন থেকেই একটা 2019-এ রাহুলের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীকেও তাকে প্রার্থী করার দাবি ওঠে কংগ্রেস সমর্থকদের মধ্যে, যারা কংগ্রেস কর্মী তাদের মধ্যে। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি নির্বাচনী রাজনীতিতে আসতে রাজি হননি। একটা সময় রাহুল গান্ধীও যেটা প্রেফার করতেন যে মন্ত্রী আমি হব না, আমি সংগঠন দেখব, তেমনই প্রিয়াঙ্কা গান্ধী তিনি উত্তরপ্রদেশের সংগঠনের হাল ধরেন। কিন্তু 2024-এর নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনাড আসনটি ছেড়ে দেওয়ার পর নির্বাচনী রাজনীতিতে পা রাখছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং আগামীকাল সেই কেরালার ওয়েনাড আসনে উপনির্বাচন লোকসভা আসনে, এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধী তো অবশ্যই কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধে রয়েছেন সিপিআইয়ের থেকে প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে সত্যেন মকরি, এবং পাশাপাশি বিজেপির প্রার্থী রয়েছেন নব্যা হরিদাস, মহিলা প্রার্থী। ত্রিমুখী লড়াই, কিন্তু লড়াইটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই দিকেই আমাদের নজর থাকবে, কারণ এর আগের দুটো নির্বাচনে রাহুল গান্ধী কিন্তু একেবারে বলা অস্বীকার করার উপায় নেই বিশাল মার্জিনে জিতেছিলেন। 2019 সালে রাহুল গান্ধী ওয়েনাড আসন থেকে 7,60,000 ভোট পেয়েছিলেন। 7,60,000 ভোট পেয়েছিলেন, তার মার্জিন ছিল 4,31,000। 4,31,000-এ নিকটতম প্রার্থী সিপিআইয়ের অ্যানি রেজাকে তিনি হারিয়েছিলেন। 2024-এ তাঁর প্রাপ্ত ভোট কিছুটা কমে দাঁড়ায়, কিন্তু তাও সেটা 6,47,000, 6.5 লক্ষ ভোট তিনি 2024 সালে পেয়েছিলেন এবং মার্জিন ছিল 3,64,000। 3,64,000 মার্জিন ছিল তাঁর জেতার। কিন্তু এইবার প্রিয়াঙ্কা গান্ধী কতটা মার্জিন ধরে রাখতে পারবেন, ব্যবধান কতটা বাড়াবেন কি কমাবেন, নাকি আদৌ জিততে পারবেন কি না, সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। কারণ এই বিষয়টা নিয়ে আমরা আমাদের অতিথিদের কাছে যাব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অতিথি, বিজেপির মুখপাত্র স্নেহাংশু, বিজেপির অতিথি রয়েছেন স্নেহায়ন সরকার বিজেপি থেকে রয়েছেন, বিজেপির মুখপাত্র, এবং কংগ্রেস থেকে রয়েছেন লিপিকা ঘোষ, কংগ্রেসের মুখপাত্র। দুই অতিথি আমাদের সঙ্গে রয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে আগে যখন আমরা ওয়েনাড নিয়ে আলোচনা শুরু করেছি, ওয়েনাড নিয়েই আসি দুজনের কাছেই। প্রথমে যে প্রশ্নটা রাখব
সেটা হচ্ছে ওয়েনাডের মানুষ প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেসকে কেন ভোট দেবেন, কেন ভোটটা দিতে যাবেন? রাহুল গান্ধী, যার মান ওয়েনাডের মানুষ 2019 সালে রাহুল গান্ধীর মান বাঁচিয়েছিল। কারণ রাহুল গান্ধী 2019 সালে একদিকে আমেঠি থেকে লড়াই করেছিলেন, আরেকদিকে তার সম্ভাবনা ছিল তিনি যদি হেরে যান তাই তিনি একটা সেফ সিট হিসেবে ওয়েনার দাঁড়িয়েছিলেন, যেটা এর আগে সোনিয়া গান্ধী করেছেন, ইন্দিরা গান্ধী করেছেন। তারা বরাবর একটা দক্ষিণের আসন একটা উত্তরের আসন তাদের উত্তরপ্রদেশের নিজেদের আসন থেকে দাঁড়াতেন। তো রাহুল গান্ধী প্রথমবার আমেথি থেকে জিতেছিলেন, তার দ্বিতীয় আসনের দরকার হয়নি, স্মৃতি ইরানিকে হারিয়েছিলেন 2014 সালে। কিন্তু 2019 সালে তিনি আর তার একটা সেফ সিটের প্রয়োজন পড়ল, 2019 সালে তিনি ওয়েনারে দাঁড়ালেন এবং সম্ভাবনাকে সত্যি করে আমেথি থেকে রাহুল গান্ধী হেরে গেলেন। তিনি লোকসভাতেই যেতে পারতেন না যদি না ওয়েনারের মানুষ তাকে জেতাতেন। কিন্তু 2024-এ তিনি আবার দুটো আসন থেকে দাঁড়ালেন, এবার আর আমেথি নয়, এবার রায়বেরেলি, সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া আসন থেকে তিনি দাঁড়ালেন এবং দুটো আসনেই তিনি জিতলেন, কিন্তু ছেড়ে দিলেন ওয়েনারের আসনটি। যে ওয়েনারের মানুষ 2019 সালে তাকে লোকসভায় সাংসদ করে পাঠিয়েছিল, তার সম্মান রক্ষা করেছিল, এবছরও 3.5 লক্ষ বেশির মার্জিনে তাকে জিতিয়েছে, সেই আসনটাই তিনি ছেড়ে দিলেন। কেন সেখানকার মানুষ এবার আবার বিশ্বাস রাখবে কংগ্রেসের ওপর? কেন তাদের রাগ হবে না? বিজেপি, স্নেহায়ন, আপনি কি বলছেন? না দেখুন, এইটা তো কংগ্রেসের থেকেই এক্সপেক্টেড। এটা কংগ্রেসের স্বভাব যে কংগ্রেস তার খারাপ সময় বন্ধুদের বা খারাপ সময় যারা তার পাশে থাকে তারা তাদেরকে ভুলে যায়। বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, এই যে আপনি যে একটা কম্পালশন বললেন যে 2019 সালে প্রথম রাহুল গান্ধী ওয়ায়নাডে গেছিল। ওয়ায়নাডে কেন গেছিল? যে তিনি জানতেন যে তিনি আমেথি থেকে হারবেন। এবং বিষয়টা হচ্ছে কি, তার পরবর্তী সময় নেক্সট 5 বছর তিনি কিন্তু ওয়ায়নাডেরই সাংসদ হিসাবে সংসদে গেছেন। তাহলে এবার জেতার পরে তার ওয়ায়নাডকে অসম্মান করা বা ওয়ায়নাডের মানুষ যখন তার খারাপ সময় তার পাশে ছিল সেটাকে তিনি ভুলে গেলেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে ওয়ায়নাডের মানুষকে এখন আবার তার দিদিকে বা তার বোনকে এখন তাকে সংসদে পাঠাতে হবে। তো বিষয়টা দেখুন, আমরা একটা জিনিস নিশ্চিত করতে চাইছি যে আগামী দিনে রাহুল গান্ধীকে আবার ওয়ায়নাডে ফিরতে হবে। আগামী দিনে 2029-এ রাহুল গান্ধী আমেথি থেকে আবারও হারবে, আবারও উনি ওয়ায়নাডেই ফিরতে হবে। এবং এইবারও যেভাবে উনি ওয়ায়নাডকে টেকেন ফর গ্রান্টেড গান্ধী পরিবার এবং কংগ্রেস নিয়েছে, এবং সেখানে যেভাবে বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যাদেরকে ওরা সাথে নিয়েছে, এই জামাত, এদের কারা বলছে? এটা তো শুধু আমরা বলছি না, তাদের জোটছড়ি সিপিএম পর্যন্ত বলছে যে ওখানে যত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী, যত রাজ্যের মৌলবাদী শক্তিগুলোকে নিয়ে কংগ্রেস চলছে। তো এইভাবে দিনের পর দিন এই ধরনের শক্তিকে প্রশ্রয় দিয়ে তারা যদি ভাবে তারা ইলেকশনের পর ইলেকশন জিতবে, ওয়ায়নাডকে তারা আবার একটা পৈতৃক সম্পত্তিতে পরিণত করবে, সেটা আর হবে না। তারা ওয়ায়নাডও হারবে এবং আগামী দিনে 2029-এ তারা আমেথিও হারবে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি বা মুখপাত্র লিপিকা ঘোষ। লিপিকা দেবী, আপনি শুনতে পাচ্ছেন? লিপিকা দেবী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ লিপিকা দেবী, একই প্রশ্ন আপনার কাছেও, কংগ্রেসের কাছে, মূলত কংগ্রেসের কাছেও, যে ওয়েনাডের মানুষ রাহুল গান্ধীর মান বাঁচিয়েছিল 2019 সালে, কারণ রাহুল গান্ধী আমেথি থেকে হেরে গেছিলেন, ওয়েনারের মানুষ তাকে না জেতালে তিনি লোকসভাতেই যেতে পারতেন না। সেই ওয়েনারের মানুষ আবার দুহাত তুলে ভোট দিলেন 2024-এ রাহুল গান্ধীকে। কিন্তু যেহেতু রাহুল গান্ধী দুটো আসনে জিতলেন, এবার রায়বেরেলি থেকে দাঁড়িয়েছেন আমেথি থেকে হেরে যাওয়ার ফলে, রায়বেরেলি এবং ওয়েনার দুটো আসনেই তিনি জিতলেন, তিনি ছেড়ে দিলেন সেই ওয়েনারের মানুষকে, ওয়েনার আসনটাকে। তিনি চলে গেলেন তাদের বংশগত যে কেন্দ্র, বংশ পরম্পরায় যে কেন্দ্র থেকে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই রায়বেরেলিতে। তাহলে ওয়েনারের মানুষ কেন রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী, গান্ধী পরিবারকে বিশ্বাস করবে? কেন কংগ্রেস সেখানে ভোট চাইতে যাবে কোন মুখে? না না, ব্যক্তি পুজো হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। মানে ব্যক্তিকে নিয়ে ভাবা হচ্ছে কেন? কংগ্রেস দল নিয়ে ভাবা হোক। প্রিয়াঙ্কা গান্ধীও তো একজন কংগ্রেসেরই পরিবারের সদস্য একজন। তা কংগ্রেস পরিবারের সদস্য যেমন আমি একজন কংগ্রেস পরিবারের সদস্য, তেমনি প্রিয়াঙ্কা গান্ধী শি ইজ অলসো মেম্বার অফ কংগ্রেস পার্টি। তো কি প্রবলেম আছে প্রিয়াঙ্কা গান্ধী ওখান থেকে জিতলে? প্রিয়াঙ্কা গান্ধী কি মানে রাহুল গান্ধী হলে বেশি দেখতেন, প্রিয়াঙ্কা গান্ধী দেখবেন না সেটা নয়, ওটা তো কোনো কথা নয়। এটা হলো আমেথির স্মৃতি ইরানির দুঃখটা বিজেপি ভুলতে পারছে না। কারণ স্মৃতি ইরানি অনেক বড় বড় কথা বলেছিলেন তো এক সময়, যে রাহুল গান্ধীকে ছুঁড়ে ফেলে দেবে, হারিয়ে দেবে অনেক কিছু। সেখানে রাহুল গান্ধী নয়, আমাদের কংগ্রেসের
টপ লিডার যারা রয়েছেন, সে খাড়গেজি বলুন, কেসি বেণুগোপালজি বলুন, রাহুলজি বলুন, ওই টপ লিডার নয়, তাদের থেকে তাদের হয়তো পরবর্তী স্তরের যে লিডার, সেই রকম একজন লিডারের কাছে স্মৃতি ইরানি হেরে গিয়েছিলেন। সেই জন্য বিজেপির ওটা একটা সমস্যা হচ্ছে, অস্বস্তি হচ্ছে। সেই অস্বস্তি থেকে তারা বারবার করে এইটাকে প্রমাণ করবার চেষ্টা করছে যে রাহুল গান্ধী ওএনআর কে ছেড়ে দিয়ে চলে গেলেন। ওএনআর কে ছেড়ে দিয়ে যাবেন কেন রাহুল গান্ধী? সেখানে তো প্রিয়াঙ্কা গান্ধী আসছে, প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী জিতলে যেভাবে রাহুল গান্ধী দেখতেন সেভাবে প্রিয়াঙ্কা গান্ধী দেখবেন। আমাদের কংগ্রেস, আপনি যেটা বললেন লিপিকা দেবী 100 বারই, আপনি যে বললেন যে কংগ্রেস পার্টি নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, ব্যক্তি পুজো আমরা করি না, আমরা ওভাবে ব্যক্তি পুজো করি না। আর ও কথা বললে তো বলতে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও দুটো কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। এরকম বিজেপির বহু লিডার আছে যারা দুটো কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, পরবর্তীকালে নিজের কেন্দ্র ছেড়ে অন্য কেন্দ্রে চলে গেছেন। আপনি যেটা ব্যক্তি পুজোর কথা বলছেন, সেখানেই আমি স্নেহায়নের কাছেই সেই বিষয় ধরেই প্রশ্ন। নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির যেটা আক্রমণ, সেটা তো ব্যক্তি পুজো, মানে একেবারে পরিবারতন্ত্র নিয়ে। সোনিয়া গান্ধী ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ মনোনীত হয়ে গেছেন, রাহুল গান্ধী জিতে রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী যদি যেতেন তার মানে একই গান্ধী পরিবার থেকে 3 জন সাংসদ। সেটা কি বিজেপির কাছে একটা ইস্যু নয়? স্নেহায়ন, আপনি কি বলছেন? না দেখুন, এইটা শুনে খুব মজা লাগলো যে কংগ্রেস নাকি ব্যক্তি পুজোর জায়গা না। আপনি সিম্পল ওয়ায়নাড কেন্দ্রটাকেই একটা এক্সাম্পল হিসাবে ভাবুন না। ওয়ায়নাডে কে সাংসদ ছিল? রাহুল গান্ধী। ঠিক আছে, তো রাহুল গান্ধী ওই সিটটা ছেড়ে দিল। আচ্ছা, কেরলে কংগ্রেসের কোনো লিডার নেই? ওয়ায়ানাডে যারা কাজ করে এসছে, ওয়ায়ানাডে যারা সংগঠন তৈরি করেছে, যারা 2014 2019-এ রাহুল গান্ধীকে জিতিয়েছে, তাদের মধ্যে একটাও যোগ্য ব্যক্তি পাওয়া গেল না যে যাকে ক্যান্ডিডেট করা যেতে হতো। আবার সেই একটা গান্ধীকে ঘুরিয়ে নিয়ে আসতে হলো ওয়ায়ানাডে। তাহলে কংগ্রেসে আপনি ধরে নিন কোনো জায়গা পাওয়ার জন্য, বা কংগ্রেসে যদি কপি টিকিট পাওয়ার জন্য আপনার মানদণ্ডটা কি? আপনার মানদণ্ডটা কি পারফরমেন্স, না আপনার মানদণ্ডটা হচ্ছে কি টাইটেল? আপনার টাইটেল যদি হয় গান্ধী, আপনি ভারতবর্ষের 543টার মধ্যে যেখানে আঙ্গুল লাগবে সেখানে দাঁড়াতে পারবেন। আর আপনার টাইটেল যদি হয় গান্ধী না হয়, তাহলে আপনি সারা জীবন খেটে মরবেন, কংগ্রেস তার কোনোদিন নাম দেবে না। বিষয়টা হচ্ছে কংগ্রেস এমনই একটি দল যে কংগ্রেস, মানে গান্ধীজি বলেছিল না যে মানে স্বাধীনতার পরবর্তী সময় যে কংগ্রেসটাকে তুলে দেওয়া উচিত, আসলে গান্ধীজি হয়তো বুঝতে পেরেছিল যে এটা একটা পরিবর্তনটা তৈরি হবে। এবং ঠিক আজকে 2024-এ দাঁড়িয়ে আপনি দেখুন তাই হয়ে দাঁড়িয়েছে। আপনি নিজেই বলছেন সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ, রাহুল গান্ধী বিরোধী দল নেতা, আবার এখন প্রিয়াঙ্কা গান্ধী সে আবার ওখান থেকে আবার সাংসদ হয়ে আসবেন। তো বাকি যারা কার্যকর্তারা তারা শুধু খেটে মরবে, আর এই গান্ধী পরিবার দিনের পর দিন তারা সাংসদ হবেন, তারা পার্টির প্রেসিডেন্ট হবেন, তারা বিরোধী দল নেতা হবেন। তা কংগ্রেসে যদি আপনি কংগ্রেস করতে চান, তাহলে গান্ধীর যদি আপনার টাইটেল হয় তাহলেই করে লাভ আছে, আর না হলে তো কংগ্রেস করে কোনো লাভ নেই। স্নেহায়ন, আপনারা দুজনেই, স্নেহায়ন, লিপিকা, আপনারা দুজনেই সঙ্গে থাকুন। আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পর আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন নিয়ে। একটা ছোট্ট বিরতি, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, ফিরে এলাম নেশন টাইমে। আগামীকাল ঝাড়খণ্ডে বিধানসভার নির্বাচন। মোট 81টা আসনে 2 দফায় নির্বাচন হবে। প্রথম দফায় আগামীকাল 43টা আসনে নির্বাচন। কয়েকটা মাওবাদী উপদ্রুত অঞ্চল আছে, তাতে যথেষ্ট উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই যে ঝাড়খণ্ডে পালা বদল কি হবে? কারণ ওপিনিয়ন পোল প্রচার শেষ হওয়ার পর ওপিনিয়ন পোল বলছে, যেটা ম্যাজিক ফিগার যেখানে 42, সেখানে বিজেপি বা এনডিএ শিবির কিন্তু 45 থেকে 50টা আসন পেতে চলেছে, অর্থাৎ ক্ষমতায় ফিরতে চলেছে তারা। এবং ইন্ডিয়া জোট বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস সহ বামদল, আরজেডি, তারা 18 থেকে 25টা আসন, অর্থাৎ সরকার থেকে ক্ষমতা হারাতে চলেছেন হেমন্ত সোরেন। যদিও এটা ওপিনিয়ন পোল, আমরা বরাবরই বলে থাকি যে ওপিনিয়ন পোলের ওপর ভরসা করে নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় না, অনেক সময় ভুল প্রমাণিত হয়। কিন্তু আমাদের সঙ্গে 2 অতিথি রয়েছেন। বিজেপির হয়ে রয়েছেন স্নেহায়ন সরকার এবং কংগ্রেস রয়েছেন লিপিকা ঘোষ। আমাদের যেহেতু সময় অত্যন্ত কম, আমরা প্রথমেই কংগ্রেসের কাছে যাব একই প্রশ্ন নিয়ে, তারপর ফিরব স্নেহায়নের কাছে। ইস্যুটা এক হচ্ছে, লিপিকা দেবী, সরাসরি যেটা বিজেপির প্রচারে গিয়ে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী বারবার যেটা বলেছেন, এবারের ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রধান ইস্যু হলো বাংলাদেশি অনুপ্রবেশ। বাংলাদেশের অনুপ্রবেশ, তারা সেটা পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডে এসে ঝাড়খণ্ডের ভোটের চালচিত্র পাল্টে দিচ্ছে। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার কি করছে? এতদূর অনুপ্রবেশকারীরা এসে ঢুকে যাচ্ছে, এটা 1 নম্বর। পাশাপাশি হচ্ছে
ইডি যখন হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেন তখন হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন, চম্পাই সোরেন সাময়িকভাবে তখন মুখ্যমন্ত্রী হন। কিন্তু হেমন্ত সোরেন যখন বেরিয়ে আসেন সেই চম্পাই সোরেন বিক্ষুব্ধ হয়ে যান, চলে যান সরাসরি এনডিএ শিবিরে। এই চম্পাই সোরেন বা তার গোষ্ঠী, তার ভোট যেটা এখন এনডিএ শিবিরে চলে গেছে, সেটা কতটা ক্ষতি করতে পারে হেমন্ত সোরেনের এখনকার বর্তমান সরকারকে এই ভোটের বাজারে? লিপিকা দেবী, আগে যদি আপনি বলেন এই বিষয়ে, এই দুটো বিষয়, একটা হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী বিজেপির প্রধান ইস্যু, প্রধান অন্যতম, এবং চম্পাই সোরেন কতটা ক্ষতি করতে পারে আপনাদের সরকারকে? বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে বেশ মজা লাগছে শুনতে। বারবারই এই দেখুন, বাংলাদেশ অনুপ্রবেশকে যখনই যেখানকার ভোট হয় সেই জায়গার কিছু একটা সমস্যাকে খুঁজে বের করে বিজেপি সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি করে। বিজেপির এটা একটা স্বভাব হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও এই অনুপ্রবেশকারী নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে। আচ্ছা, অনুপ্রবেশটা করে কোথা দিয়ে? উড়ে তো চলে আসছে না, আসছে তো সিকিউরিটি, বর্ডার সিকিউরিটি কাদের আন্ডারে, কোথায়, কার আন্ডারে রয়েছে, সেই দপ্তরটা দেখছে কে? এবার সেখান দিয়ে যে ঢুকছে তার তথ্য দিই, কোথা দিয়ে ঢুকছে, কোথা দিয়ে ঢুকছে তাহলে কি করে? এতে সেখানে কি বিজেপির কোনো ভূমিকা নেই? মানে এটা যে কেউ যে কোনো কাউকে বললে সে শুনলে হাসবে যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী করে চিন্তা। অনুপ্রবেশকারীটা না ওরকম ওই প্লেনে করে, ফ্লাইটে করে উড়ে চলে আসে যখন দেখা যায় পশ্চিমবঙ্গে ভোট হয়, যখন দেখা যায় ঝাড়খণ্ডে ভোট হয়। ইস্যুগুলোকে তুলতে হবে, মানে একটা ইস্যু বানাতে হবে, এবং সেই ইস্যুটা বিজেপি বানাচ্ছে। এটা 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 একটা অদ্ভুত কথাবার্তা যে ঢুকছে, কেন্দ্র কিছু জানে না, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর কিছু জানে না, অথচ। আর চম্পাই সোরেনকে আপনারা ধরে রাখতে পারলেন না কেন? তিনি বিক্ষুব্ধ হয়ে গেলেন কেন? তিনি তো হেমন্ত সোরেনেরই মন্ত্রিসভার ঘনিষ্ঠ মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী। সেটা তো একমাত্র আপনার মুক্তি মোর্চার জেএমএম ওরাই বলতে পারবে যে, কিন্তু এটা ফ্যাক্টর হবে না। আমার মনে হয় না, কারণ মানুষ দেখেছে হেমন্ত সোরেনকে কিভাবে তুলে নিয়ে গিয়ে কিভাবে বন্দী করা হয়েছিল, কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এগুলো মানুষ দেখেছে। সেই জন্য আমার মনে হয় না যে সেটা খুব একটা, মানে সেই ক্ষোভটাও কিন্তু মানুষের মধ্যে থাকে। আমরা এটারই উত্তর নেব স্নেহায়নের থেকে। স্নেহায়ন, যে দুটো প্রশ্ন তো ছিল তার সঙ্গে আমি আরো একটা জুড়ে দিতে চাই। ইডির গ্রেপ্তার হেমন্ত সোরেনকে, আবার সেই বিরোধীদের একই অভিযোগ, দিল্লিতে হোক বাংলায় হোক, যে বিরোধী দল শাসক ক্ষমতায় থাকলেই তাদের পেছনে ইডি লেলিয়ে দেওয়া হয়। এটাও তো একটা প্রকৃষ্ট উদাহরণ হেমন্ত সোরেনের বিরুদ্ধে, যেটা বিরোধী শিবির, মানে এখন ক্ষমতায় থাকা শাসক দলের জেএমএম কংগ্রেসের অন্যতম ইস্যু, যে এক্ষেত্রে হেমন্ত সোরেনকে ইডি লেলিয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি আগে যে প্রশ্নটা ছিল একসঙ্গে উত্তর নেব, এবং তারপরেই সংক্ষিপ্ত উত্তর, মানে গোটা বিষয়টা নিয়ে আপনি যদি বলেন। না দেখুন, বিষয়টা হচ্ছে বাংলায় তো আরেকটা অভিযোগ আছে যে যারা নাকি বড় মাথা তাদেরকে নাকি আমরা গ্রেপ্তার, তাদেরকে নাকি ইডি সিবিআই গ্রেপ্তার করে না। তো আমাদের তো সামনে খাই পেছনে কুয়া, করবোটা কি? মানে গ্রেপ্তার করলে বলবে রাজনৈতিক প্রতিহিংসা, না করলে বলবে সেটিং। দেখুন, এইসব অবান্তর কথার তো কোনো মানে হয় না। আমি একটা বিষয় বলি, বিষয়টা হচ্ছে আপনি যে প্রথম যে আপনার প্রশ্নটা নিয়ে শুরু করলেন, যদি অনুপ্রবেশ কোনো ইস্যু হয়, ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকে চেঁচামেচি বলুন, আন্দোলন বলুন, হোয়াট এভার ইট মে বি করেছে, এবং যতদিন ভারতীয় জনতা পার্টি আছে তারা করবে। বিষয়টা হচ্ছে গিয়ে যখন এই কথাগুলো কংগ্রেস বলে, কংগ্রেসকে এই কথাটা মাথায় রাখতে হবে যে পশ্চিমবাংলায় 2200 কিলোমিটারের ওপর একটা পোরাস বর্ডার আছে। সেই পোরাস বর্ডারের প্রায় অনেকটা অংশ যেটা কিন্তু আনফেন্স, যেটা ফেন্সিং করা নেই, সেখানে অনেকটা ওয়াটারল্যান্ড আছে। এবং এই যে অনুপ্রবেশ, এটা কিন্তু 2014 পর থেকে শুরু হয়নি, 2014 আগেও অনুপ্রবেশ হতো। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে স্টেট গুলো, এখানে ল অ্যান্ড অর্ডার হচ্ছে গিয়ে এখানে গিয়ে স্টেট সাবজেক্ট, সেখানে স্টেট পুলিশ, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কোঅপারেশন ছাড়া পুরোপুরি অনুপ্রবেশ এরকম ভারত বাংলাদেশ বর্ডারের মতো আটকানো পুরোপুরি পসিবল না। এবং আমরা একটা কথা বলি, এই যে কথাগুলো আমরা তো হাওয়ায় হাওয়ায় বলছি না। আপনাকে আজকে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখতে হবে যে কিভাবে ঝাড়খণ্ডের ট্রাইবাল পপুলেশন কমে যাচ্ছে। আজকে আমি আপনাকে বলি যে ওখানকার যে সাঁওতালি পরগনা আছে, সাঁওতালি পরগনায় 44% ছিল হচ্ছে গিয়ে এসটি পপুলেশন, সেটা কমে 28% হয়ে গেছে। আজকে 2011 এর আপনি সেন্সাস দেখুন, দুটো আমি শুধু ডিস্ট্রিক্ট বলবো, একটা হচ্ছে পাকুড়, একটা হচ্ছে সাহিবগঞ্জ। সেই ডিস্ট্রিক্ট গুলো আজকে কিরকম অবস্থা হয়েছে। আজকে বলা হচ্ছে যে হোম মিনিস্ট্রি কোনো অ্যাকশন নিচ্ছে না। হোম মিনিস্ট্রি প্রায় 6000, লাস্ট 5 বছরে প্রায় 6000 মানুষকে চিহ্নিত করে ঝাড়খণ্ড গভর্নমেন্টকে জানানো হয়েছে।
সেটা সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে যে আর একেবারে এইটাই বারবার তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ প্রচারে একাধিকবার তুলে ধরেছেন, কিন্তু আপনাকে অত্যন্ত সংক্ষেপে আমাদের সময় শেষ, যেটা জানতে চাইব যে ফের সেই হেমন্ত সোরেনকে ইডির গ্রেপ্তার এবং তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন এবং সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু ভর্ৎসনা করলো এই গ্রেপ্তারকে যে জামিন দিল, সেটা কি আপনাদের বিরুদ্ধে যাবে না, বা হেমন্ত সোরেনের পক্ষে যে সহানুভূতির ভোট সেটা কি আরেকটু বাড়বে না? দেখুন, আমি একটা কথা বলি যে এই ঝাড়খণ্ড যে রাজ্যটা সেটা কেন তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল হচ্ছে আদিবাসীদের জন্য, তাদের সুরক্ষার জন্য, তাদের জমির জন্য। সেই জমি যখন তারা হারাচ্ছে, সেই জমি যখন আজকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা কেড়ে নিচ্ছে, তখন সেইখানে দাঁড়িয়ে আমরা মনে করি আগে এই ঝাড়খণ্ড ইলেকশন আমাদের ইলেকট্রাল ভিত্তির জন্য না, এই ঝাড়খণ্ড ইলেকশন এই আদিবাসীদের আবার তাদের রাইটস, তাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়ার লড়াই। তো এই লড়াই আমাদেরকে শুধু জিততে হবে ওইখানকার আদিবাসী মানুষজনের জন্য, যেভাবে তাদের তাদের জমি জায়গা, তাদের লাইভলিহুড, তাদের এমপ্লয়মেন্ট সব কেড়ে নেওয়া হচ্ছে, সেই লড়াইয়ের জন্য ঝাড়খণ্ড ইলেকশন ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন লিপিকা ঘোষ কংগ্রেসের তরফ থেকে, বিজেপির তরফ থেকে স্নেহায়ন সরকার, দুজনকেই অনেক ধন্যবাদ। আমরা নেশন টাইম আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু আগামীকাল একদিকে যেমন পশ্চিমবঙ্গের সারাদিন ধরে নিউজ টাইমে নজর থাকবে পশ্চিমবঙ্গের 6 বিধানসভা উপনির্বাচনের দিকে, কিন্তু তার সঙ্গে মাঝে মাঝেই নিউজ টাইম চলে যাবে কেরালার লোকসভা নির্বাচনের উপনির্বাচনের দিকে এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিকেও নজর থাকবে নিউজ টাইমের। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।